আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছো তুমি? আদিত্যের কথায় নূর এবার আদিত্যের দিকে তাকালো। লোকটার চোখে নিজের জন্য চিন্তা স্পষ্ট দেখতে পেল নূর, কিন্তু কেন? নূরকে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো, কথা বলো। ঠিক আছো তুমি? নূর এবার আদিত্যের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা হালকা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে। আদিত্য পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, একটু মিষ্টি খাও, ঝাল চলে যাবে। লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে নূর। অগত্যা সৌজন্যমূলক হাসি দিয়ে পায়েস নিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষে আবির কিছুক্ষণ পর সবার কাছ থেকে বিদায় নিয়ে নূরের বাসা থেকে চলে গেল। রাত 12টা। আদিত্যের চোখে ঘুম নেই, বেডের উপর শুধু উসখুস করছে। এতক্ষণে বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। এই সময়টারই অপেক্ষা করছিল আদিত্য। আদিত্য বেড থেকে নেমে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। তাই আদিত্য ধীরে ধীরে নূরের রুমের দিকে এগুলো। যদিও কেউ দেখলেও সমস্যা হবে না, তবুও কেউ দেখলে লজ্জায় পড়তে হতো। তাই আদিত্য সবার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। নূরের রুমের দরজায় এসে দেখলো দরজা খোলাই, শুধু চাপানো আছে। আদিত্য খুব একটা অবাক হলো না, কারণ ও নীলাকে আগেই বলে রেখেছিল। তাই নীলাই হয়তো দরজা খুলে রেখেছে। আদিত্য মুচকি হেসে মনে মনে ভাবল, বাহ, কি কপাল তোর আদিত্য। প্রেম করার জন্য মেয়ের ফ্যামিলি তোকে হেল্প করে, এমন কপাল কয়জনের আছে? আদিত্য আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। পা টিপে টিপে নূরের বেডের কাছে এসে দেখলো নূর ঘুমে কাদা হয়ে আছে। বাহ, আমার ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসলো আদিত্য। তারপর ধীরে ধীরে বেডের ওপর নূরের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে মুখোমুখি হয়ে শুয়ে নূরের মুখের দিকে তাকিয়ে রইল। তবে এইটুকুতে যেন আদিত্যের মন ভরল না। আদিত্য নূরের গায়ের ওপর থেকে চাদরটা একটু সরিয়ে নিজেও চাদরের ভেতর ঢুকে গেল। তারপর এক হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে নিজের বুকের ভেতর নিয়ে নিল। ঘুমে কাদা হয়ে থাকা নূর কিছুই টের পেল না। এটা দেখে আদিত্য খুব একটা অবাক হলো না। জানতো ওর ঘুম পাগলি বউটা এমনই, ঘুমিয়ে গেলে দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না তার। আর এই স্বভাবটাই আজ আদিত্যের সুবিধা করে দিল। তাই তো সে তার অ্যাঞ্জেলটাকে বুকে নিয়ে ঘুমানোর লোভটা সামলাতে পারল না। আদিত্য দুই হাতে নূরকে নিবিড়ভাবে বুকের মাঝে জড়িয়ে নিল। আজ কতদিন পর তার পরিটার শরীরের ঘ্রাণ পাচ্ছে। এতদিনের তৃষ্ণার্ত মনটা যেন প্রশান্তির ঠান্ডা শীতল বাতাস পেল। আদিত্য নূরের মাথায় চুমু খেয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। 1 মাস পর সে শান্তির ঘুম দিবে। নূর নিজেও ঘুমের মাঝেই আদিত্যকে জড়িয়ে ধরল। নূরের মস্তিষ্ক ঘুমিয়ে থাকলেও তার অবচেতন মনটা ঠিকই আদিত্যের আলিঙ্গনে শান্তির পরশ খুঁজে পেল। ঘুমের ভেতরেই নূরের চেহারায় এক প্রশান্তির ছাপ ভেসে উঠল, যেন অনেকদিন পর আজ সে অতি প্রিয় কিছু পেয়েছে। এভাবে দুজনেই প্রশান্তিতে ঘুমের ডাচে পাড়ি দিল। ভোরের দিকেই আদিত্য নূরের রুম থেকে চলে গেল। যাওয়ার আগে নূরের কপালে ভালোবাসার পরশ দিতে ভোলেনি। সকালের মিষ্টি রোদ ঘরে ঢুকতেই নূরের ঘুমটা হালকা হয়ে এলো। নূর আড়ামোড়া ভেঙে উঠে বসল। আজ এত সকাল সকাল নিজের ঘুম ভাঙা দেখে নূর নিজেই খানিকটা অবাক হলো। মনে হচ্ছে কাল রাতের ঘুমটা অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছে। হঠাৎ নূরের নাকে একটা ঘ্রাণ আসলো। নূর এদিক ওদিক তাকিয়ে নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করছে। নূর নিজের জামার গলাটা ধরে নাকের কাছে নিতেই বুঝতে পারল ঘ্রাণটা ওর জামা থেকেই আসছে। ঘ্রাণটা কেমন যেন খুব পরিচিত মনে হলো নূরের। নূর ভ্রু কুঁচকে ভাবল, এমন ঘ্রাণ কোথা থেকে আসলো? আমি তো এমন কোনো পারফিউমও ব্যবহার করি না। তবে কি অন্য কেউ আমার রুমে এসেছিল? না না, এটা কিভাবে সম্ভব? হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। নূর তাই আর বেশি কিছু না ভেবে উঠে ফ্রেশ হতে গেল। নূর ফ্রেশ হয়ে রোজকার অভ্যেস অনুযায়ী একটু ছাদে গেল। নূর রোজ সকালে উঠে ছাদে ওর ফুল গাছগুলো দেখতে যায়, তাদের পানি দেয়। এই বিষয়টা নূরের অনেক ভালো লাগে, তাই আজও তার ব্যতিক্রম হলো না। নূর ছাদে ওর ফুল গাছগুলোর কাছে যেতেই হঠাৎ দেখতে পেল আদিত্য ছাদে উপর হয়ে পুশ আপস করছে।
আদিত্যকে দেখে নূর একটু থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি করে নেমে যেতে নিয়ে আবার মনে মনে বলল, 1 মিনিট, আমি কেন যাব? এটা আমার বাসা, আমার ছাদ, তাহলে আমি কেন যাব? সে তার কাজ করছে, আমিও আমার মতো আমার কাজ করব। এসব ভেবে নূর আর গেল না। পানির পাইপটা চালু করে কাছে পানি দিতে লাগলো। না চাইতেও নূরের অবাধ্য চোখ দুটো শুধু আদিত্যের দিকেই যাচ্ছে। একটা হাতা কাটা ঢোলা টি শার্ট পরেছে আদিত্য, যার দরুন আদিত্যের ফুলে ওঠা মাসেলসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এক্সারসাইজের কারণে আদিত্যের বলিষ্ঠ শরীরে ঘাম জমে গেছে। সব মিলিয়ে আদিত্যকে এই মুহূর্তে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। নূর বারবার আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। এই কারণে নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে নূর। মনে মনে নিজেকে নিজেই বকে দিয়ে বলল, তুই কবে থেকে এত লুচু হয়ে গেলি নূর? এর আগে কি কখনো ছেলে মানুষ দেখিসনি নাকি? এভাবে হা করে গেলার কি আছে? খবরদার আর টাকাবি না। নিজের মনকে ধমক দিলেও মন ওর কথা না শুনে আবারও আদিত্যের দিকেই যেতে লাগলো। নূরের এবার আদিত্যের ওপরও রাগ লাগছে। এক্সারসাইজ করবে নিজের রুমে বসে করুক, এখানে সবাইকে দেখিয়ে দেখিয়ে করার কি আছে? অসহ্যকর। আদিত্য আর চোখে নূরের সব কার্যকলাপই দেখছে। বিষয়টা ওর অনেক মজা লাগছে। একটু পরে আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। আদিত্যকে দেখে নূর একটু অপ্রস্তুত হয়ে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল, এক্সকিউজ মি নূর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি একটু পানির পাইপটা দেওয়া যাবে? নূর জোরপূর্বক হেসে পানির পাইপটা আদিত্যের দিকে এগিয়ে দিল। আদিত্য পাইপটা নিয়ে পাইপের পানি নিজের মুখের উপর ধরল। মুখে পানি দিতে দিতে মাথাটা ঝাঁকাতে লাগলো, যার ফলে আদিত্যের চুলের পানি ছিটে নূরের মুখে লাগছে। নূর চোখ খিচে বন্ধ করে নিল। শরীরটা কেমন যেন কেঁপে উঠল ওর। আদিত্য একটু পরে পানির পাইপটা আবার নূরের হাতে দিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর আদিত্য ছাদ থেকে নেমে এলো। নূরের অগোচরে আদিত্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। আর নূর কেমন মন্ত্রমুগ্ধের মতো পানির পাইপ হাতে নিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। বিহান আদিত্যের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে কিছু হিসেব নিকেশের কাজ করছিল। তখনই হঠাৎ আয়াত সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো। বিহানের সামনে এসে বিহানের দিকে একটা ইনভিটেশন কার্ড এগিয়ে দিল। বিহান ভুরু কুঁচকে একবার কার্ডের দিকে তাকিয়ে আবার আয়াতের দিকে তাকিয়ে বলল, এটা কি? আমার বিয়ের কার্ড। আয়াতের অনায়াসে বলা কথাটাই বিহানের বুকের ভেতর ধুক করে উঠল। বিহান বিস্মিত চোখে তাকালো আয়াতের দিকে। তখনই আয়াত সোফায় বসে হেসে দিয়ে বলল, মজা করছিলাম। এটা আমাদের এনজিওর সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্ড। আমাদের এনজিওর জন্য অনুদান কালেক্ট করতে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছে, আশা করি আসবেন। বিহান প্রথমে আগে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আয়াতের অমন কথায় হঠাৎ কিছু একটা হয়ে গিয়েছিল বিহানের। বুকের ভেতর থাকা যন্ত্রটা কেমন মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল। কিন্তু এমনটা কেন হলো? এমনটা হওয়ার তো কথা না। এমন হলে যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজ মজা করলেও একদিন না একদিন তো এই চিন্তা সত্যিই আসবে। তখন এই বুকের ভিতর থাকা যন্ত্রটা কি করবে? সে কি তখন একেবারেই বন্ধ হয়ে যাবে, নাকি কোনো রকমে চলবে? বিহানকে চুপ থাকতে দেখে আয়াত বলে উঠল, কি হলো? কিছু বললেন না যে? আসবেন তো অনুষ্ঠানে? আয়াতের কথায় বিহানের ভাবনায় ছেদ পড়ল। বিহান একটু নড়ে চড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখুন, আমি জানি আপনি আমার সেদিনের কথাগুলোর জন্য এসব করছেন, তবে আপনাকে এসব করার কোনো দরকার নেই। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে। আপনি পড়ালেখা করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, জীবনটাকে এনজয় করুন। এসবে জড়ানোর কোনো দরকার নেই আপনার। আপনি আগের মতোই লাইফ এনজয় করুন। আয়াত স্মিত হেসে বলল, প্রথমত আমি আপনার জন্য এসব করছি না, জরুরি নয়। সব বিষয় শুধু আপনাকে নিয়েই হবে। হ্যাঁ, এটা ঠিক, আপনার কথায় আমি এই পথ খুঁজে পেয়েছি। তবে এইসব আমি আপনার জন্য বা আপনাকে ইমপ্রেস করার জন্য করছি না। আর কে বললো আমি এনজয় করছি না? আরে আমি তো এতদিনে একটা আসল খুশি খুঁজে পেয়েছি। এই কাজটাই যে আমি কত শান্তি পাই সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন এই সুবিধা বাঞ্ছিত শিশুদের মুখে একটু হাসি ফুটাতে পারি, নিজেকে যেন তখন ধন্য মনে হয়। তখনকার ওই খুশিটা সবচেয়ে বেশি দামি মনে হয়। বিহান অবাক চোখে তাকিয়ে আয়াতকে দেখছে। মেয়েটার ভেতর যে এত মায়া, এত উদারতা আছে তা কখনো টেরই পায়নি বিহান। সব সময় শুধু ওর চঞ্চলতা দেখে নিতান্তই ইম্যাচিওর মনে হতো ওকে।
অথচ এখন এক অন্য আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। বিহানের ভাবনার মাঝেই আয়াত আরো বলতে লাগলো, আর এমনি তো আমি বেঁচে থাকার জন্য একটা উৎস খুঁজছিলাম, আর শেষমেশ পেয়েও গেলাম। এখন এই এনজিও আর এনজিওর কাজই হবে আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য। আমার স্বপ্ন, আমি এই এনজিওটাকে ভবিষ্যতে আরো অনেক বড় করব, যাতে যতটা পারি আমি সব সুবিধা বঞ্চিত শিশুদের হেল্প করতে পারি। যাই হোক, আজকে বিকেলেই অনুষ্ঠান, যদি আসেন তাহলে খুশি হব। কথাগুলো বলে আয়াত চলে গেল, আর বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতের শেষের বলা কথাগুলোই ওর ভেতরে থাকা কষ্টের কিছুটা আভাস পেয়েছে বিহান। কেন যেন আজ আয়াতের কষ্টে বিহানের বুকেও চিনচিন ব্যথা করছে। এমনটা কেন হচ্ছে? তাহলে কি বিহানও এখন আয়াতের ব্যথায় ব্যথিত হতে শুরু করেছে? নূর ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলের কাছে আসতেই ওর মা ওর হাতে একটা গরম ধোয়া ওঠা কফির কাপ ধরিয়ে দিয়ে বলল, চা তো, কফিটা আদিত্যকে দিয়ে আয়। নূর যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বোকার মতো ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি? নূরের মা সোজা সাপটা বলে উঠল, হ্যাঁ, তুই না তো কে, এখানে আর কে আছে? যা যা, তাড়াতাড়ি কফিটা নিয়ে দিয়ে আয়, না হলে ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা তখন কি বলবে? আমরা তাকে এক কাপ গরম কফিও দিতে পারি না। নূর ওর মায়ের কথার পৃষ্ঠে আর কথা বলার সাহস পেল না। অগত্যা দমে গিয়ে কফির মগটা নিয়ে আদিত্যের রুমের দিকে এগুলো। আদিত্যের রুমের দরজায় এসে টোকা দিল। কয়েকবার নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নূর এবার দরজাটা একটু খুলে ভেতরে তাকিয়ে দেখল রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারল আদিত্য ওয়াশরুমে। কথাটা ভেবে নূর রুমের ভিতর এগিয়ে গিয়ে কফির মগটা টেবিলের ওপর রাখল। নূর একটু খেয়াল করে দেখল রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা আছে, কোথাও কোনো অগোছালো নেই। ছেলে মানুষ হয়েও এত নিট অ্যান্ড ক্লিন দেখে নূর একটু অবাক হলো। নূর ঘুরে চলে আসতে নিবে তখনই হঠাৎ একটা মিষ্টি ঘ্রাণ নূরের নাকে এসে লাগলো। ঘ্রাণটা কেমন পরিচিত পরিচিত মনে হলো নূরের। নূর এদিক ওদিক তাকিয়ে আর নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করলো। বেডের উপর আদিত্যের শার্ট রাখা আছে। নূর সন্দেহজনকভাবে শার্টটা হাতে নিয়ে নাকের কাছে ধরল। হ্যাঁ, এখান থেকেই আসছিল ঘ্রাণটা। ঘ্রাণটা কেমন যেন তীব্র নেশালো। নূর যেন ঘোরের ভিতর চলে যাচ্ছে। নূরের মনে পড়ল সকালে এই ঘ্রাণটাই তো ও ওর জামা থেকে পাচ্ছিল। কথাটা ভাবতেই কেমন যেন বুকটা কেঁপে উঠল নূরের। আর ভাবতে পারছে না নূর। সবকিছু কেমন যেন কনফিউজিং লাগছে। এই লোকটাকে কেমন রহস্যময় লাগছে ওর কাছে। নূরের ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ এলো। নূর তাকিয়ে দেখলো আদিত্য শাওয়ার নিয়ে শুধু একটা টাওয়েল পরে বের হয়েছে। নূরের বেহায়া চোখ দুটো যেন আদিত্যকেই আটকে গেল। আদিত্যের ফর্সা সুঠাম শরীরে পানির কণাগুলো যেন মুক্তদানার মতো চিকচিক করছে। নূরকে দেখে আদিত্য টেরি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে গেল। নূর দেয়ালের পাশেই দাঁড়িয়েছিল। আদিত্যকে আসতে দেখে অপ্রস্তুতভাবে বলল, আপনার কফি দিতে এসেছিলাম। কথাটা বলে নূর চলে যেতে নিলে তার আগেই আদিত্য নূরের দুই পাশ দিয়ে দেয়ালে হাত রেখে নূরকে মাঝখানে আটকে দিল। নূর চমকে উঠল। বুকলেট ভেতর আবারও ঠিপ ঠিপ করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটা যখনই ওর কাছে আসে তখনই ওর এমন হয় কেন। কেমন যেন অদ্ভুত ফিলিংস হয়। হৃৎপিণ্ডটা দ্রুত বেগে দৌড়ই, যেন কোনো কিছু ইঙ্গিত করতে চায় সে, কিন্তু কি সেটাই বুঝতে পারে না নূর। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? আদিত্য নূরের দিকে একটু ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আমি কি করছি? যা করার তুমি তো করছো। আমি তো তোমার হেল্প করতে চাইছি। মানে? ঘ্রাণ নিতে চাইলে শার্ট থেকে নেওয়ার কি দরকার? জলজান্ত মানুষটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে, যত খুশি ঘ্রাণ নাও। আই ওন্ট মাইন্ড অ্যাট অল। আদিত্যের কথাই নূর থতমত খেয়ে গেল। আদিত্য নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাই? তাহলে তো এটা অনেক বড় রোগে আক্রান্ত হয়েছে তুমি। তুই জানো এমনটা কখন হয়? যখন কেউ কারোর কথা সবসময় ভাবে, তখন তার ঘ্রাণ সব জায়গায় পায় সে, এমনকি তাকে দেখতেও পায় সব জায়গায়। তাহলে কি তোমার সাথেও তাই হচ্ছে? নূর থতমত খেয়ে বলল, এমন কিছুই না, ছাড়ুন আপনি। আদিত্য নূরের দিকে আরেকটু ঝুঁকে বলে উঠল, তুমি মানা করলেও তোমার লক্ষণগুলো তো অন্য কিছু বলছে।
কথাটা বলে আদিত্য নিচের মাথাটা আরেকটু ঝুঁকিয়ে নূরের ঘাড়ের কাছে মুখ নিয়ে নাক টেনে নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ টেনে নিল। নূরের সারা শরীর কেঁপে উঠল, চোখ খিচে বন্ধ করে নিল নূর। আদিত্যের এমন কার্যক্রমে সাধারণত নূরের চরম রাগ লাগা দরকার, তবে আশ্চর্যজনকভাবে কেন যেন নূরের রাগ বা অস্বস্তি কিছুই হচ্ছে না, বরং কেমন জানি রাজ্যের লজ্জা ঘিরে ধরছে নূরকে। লজ্জায় কাঁপছে নূর, আর নূরের এই কাঁপুনি যেন আদিত্যকে নেশাগ্রস্ত করে দিচ্ছে। এর আগে কখনো নূরের প্রতি আদিত্যের শারীরিক কোনো চাহিদা কখনোই জাগেনি, জাগবেই বা কি করে? তখন তো নূর একটা মাসুম পরী ছিল, যাকে শুধু ভালোবাসা যায়, তার প্রতি কখনো চাহিদা করা যায় না। তবে এখনকার এই নূরকে দেখলেই কেন যেন অবাধ্য চাওয়াগুলো মাথার চারা দিয়ে ওঠে। হারাতে ইচ্ছে হয় নূরের মাঝে, খুব কাছে টানতে ইচ্ছে করে। আদিত্য নূরের চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে নূরের চুলের ঘ্রাণে মাতোয়ারা হতে লাগলো। নূর আর থাকতে পারল না, দুই হাতে আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর আদিত্য মাথার চুল নেড়ে ঠোঁট কামড়ে হাসল। নূর দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দরজার হেলান দিয়ে কাঁপাতে লাগলো। আরেকটু হলে বোধ হয় ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। বুকটা এখনো প্রচন্ড পরিমাণে কাঁপছে। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না নূর। মনে মনে ভাবছে, আর ভাবতে পারছে না নূর। আপাতত এসব মাথা থেকে ঝেড়ে ফেলে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল নূর। নূর রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখলো আদিত্য ডাইনিং টেবিলে বসে মহারাজের মতো আয়েশ করে নাস্তা গিলছে, আর তার মা বরাবরের মতোই আদি খেতার বহর লাগিয়ে দিয়েছে। এসব দেখে গা জ্বলছে নূরের, রাগে বিড়বিড় করে বলল, ঢং দেখে বাঁচি না, নিজের মেয়ে না খেয়ে চলে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই এদের। কোথাকার কোন লোককে নিয়ে এমন আদিক্ষেতা করছে, যেন মাথায় তুলে নিয়ে নাচলে শান্তি পায় এরা। আমি এদের সত্যিকারের মেয়ে কিনা এই ব্যাপারে আজ প্রথমবার ডাউট হচ্ছে আমার। ধ্যাৎ, খাবই না আর। নূর রেগে চলে যেতে নিলেই আদিত্য বলে উঠল, আরে নূর, না খেয়ে চলে যাচ্ছ? নূর আদিত্যের দিকে আর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল।